কোশ্চেন নাম্বার 67 অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যানাসাইডস। আচ্ছা, ফার্স্টে তো হচ্ছে অ্যানাসাইডের অ্যাডভার্স ইফেক্টের মধ্যে প্রথমটা হচ্ছে কি পেপটিক আলসার ডিজিজ করে। কেন? কারণ আমরা জানি অ্যানাসাইডগুলো কী করে, প্রোস্টাগ্ল্যান্ডিনের লেভেলটা কমায় দেয়। কারণ আমরা জানি পেপটিক আলসার ডিজিজের প্যাথোফিজিওলজির মধ্যে ডিফেন্সিভ মেকানিজমের একটা লাইন আছে, ওখানে লেখা আছে যদি প্রোস্টাগ্ল্যান্ডিন ইলাবোরেশনটা কমে যায় তাহলেও পেপটিক আলসার ডিজিজ হতে পারে। তো এখানে যেহেতু প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজটা কমে গেছে সেহেতু অ্যানাসাইড থেকে পেপটিক আলসার ডিজিজ হতে পারে। হ্যাঁ, আর পাশাপাশি পেপটিক আলসার ডিজিজ থেকে পারফোরেশন হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক ইরোশন, ইরিটেশন, এগুলো হতে পারে, ব্লিডিং হতে পারে। হ্যাঁ, আর একদম যদি মাইল্ড ইফেক্ট বলি তাহলে হচ্ছে নশিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, হ্যাঁ, ডায়রিয়া, এগুলো হতে পারে, অ্যাবডোমিনাল পেন হতে পারে। আচ্ছা, সিভিএসের মধ্যে কী হয়, ইডিমা ডেভেলপ করে। কেন ইডিমা ডেভেলপ করবে? আর কাছে হাইপার টেনশন করে। এটার সাথে রেনালের একটা সম্পর্ক আছে। কেমন? আমরা যদি প্রোস্টাগ্ল্যান্ডিন লেভেলটা কমাই দেই তাহলে রেনালের যে হচ্ছে অ্যাফারেট আর্টারিওলটা আছে ওইটা হচ্ছে ডাইলেট হতে পারবে না, এটা রেনাল ব্লাড ফ্লোটাও কমে যাবে। হ্যাঁ, ওইখানে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস যদি কমে যায় তাহলে রেনাল ব্লাড ফ্লো কমে যায়। রেনাল ব্লাড ফ্লো কমে গেলে জিএফআর কমে যায়, তখন সোডিয়াম এবং ওয়াটার রিটেনশনটা বেড়ে যায়। রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালোশন মেকানিজমটা অ্যাক্টিভেট হয়ে তোমার হচ্ছে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশনটা বাড়ায় দেয়। যখন বাড়ায় দেয় তখনই হাইপার টেনশন ডেভেলপ করে। হ্যাঁ, আচ্ছা, আরেকটু হচ্ছে হেপাটিক যদি ইফেক্ট বলি তাহলে এখানে যদি আমরা কোনো ড্রাগ অ্যানাসাইডগুলো যদি ওভারডোজ দিয়ে ফেলে তাহলে হেপাটিক এনকেফালোপ্যাথি, লিভার ফেলিওর, অ্যাবনর্মাল হেপাটিক ফাংশন, হ্যাঁ, এগুলো হতে পারে। আর সিএনএসে হেডেক, টিনিটাস, ডিজিনেস এগুলো হয়। টেরাটোজেনেসিস তো আছেই সবগুলারই। আর হচ্ছে হাইপার সেন্সিটিভ রিয়াকশন করতে পারে, সেলিসাইলিক অ্যাসিড ডেরিভেটিভ যদি দেয় তাহলে ওই ক্ষেত্রে হাইপার সেন্সিটিভ রিয়াকশন করতে পারে। হ্যাঁ, আচ্ছা, আর একটু হচ্ছে এখানে পালমোনারি ইফেক্ট করে। যেমন হচ্ছে আমরা জানি অ্যানাসাইডগুলো কী করে, শুধুমাত্র প্রোস্টাগ্ল্যান্ডিনের যে সাইক্লোক্সিনেস পাথওয়েটা আছে ওইটাকে ব্লক করে, বাট লাইপোক্সিনেস পাথওয়েটাকে ব্লক করতে পারে না। তো আগে যখন সাইক্লোক্সিনেস পাথওয়ে ছিল এবং লাইপোক্সিনেস পাথওয়ে দুইটা ছিল তখন ব্রঙ্কিয়াল একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে ব্রঙ্কিয়াল ডাইলেশন করে, আর লাইপোক্সিনেস পাথওয়ে দিয়ে যেটা তৈরি হয় লিউকোট্রিয়েন্ট হচ্ছে ব্রঙ্কিয়াল কনস্ট্রিকশন করে। তাহলে একটা আরেকটাকে ডোমিনেট করে রাখতো, মানে কোনোটাই হতো না, মানে আলটিমেটলি ব্রঙ্কাসটা নর্মাল থাকতো। কিন্তু যদি আমি শুধুমাত্র সাইক্লোক্সিনেস পাথওয়েটাকে বন্ধ করি, অর্থাৎ প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজটা বন্ধ করে দিই, তাহলে লাইপোক্সিনেস পাথওয়ে দিয়ে যে লিউকোট্রিয়েন্টটা তৈরি হচ্ছে ওইটা ঠিকই ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। তো এই ক্ষেত্রে হচ্ছে পালমোনারি ইফেক্টের মধ্যে ব্রঙ্কো কনস্ট্রিকশন অথবা অ্যাজমা ডেভেলপ করতে পারে। তারপরে কোশ্চেন হচ্ছে হুইচ পাথওয়ে ইজ ব্লক বাই অ্যানাসাইড। অবশ্যই সাইক্লোক্সিনাস পাথওয়েটা। হ্যাঁ, ইউজেস অফ নিউস্টিগমিন আমরা কোথায় ইউজ করি? আগে জানতে হবে নিউস্টিগমিনটা কি। নিউস্টিগমিন হচ্ছে একটা কোলিনোমাইমেটিক ড্রাগ এবং এটা ইনডিরেক্টলি অ্যাক্টিভ, অর্থাৎ কোলিনেস্টারেজ এনজাইমটাকে ইনহিবিট করে সে কাজ করে এবং তার নিকোটিনিক ইফেক্টটা প্রমিনেন্ট। আর নিকোটিনিক ইফেক্ট প্রমিনেন্ট হওয়ার কারণে আমরা হচ্ছে পোস্ট অপারেটিভ যে মাসেল রিল্যাক্সেন্ট থেকে যখন মাসেলটাকে আমরা যখন রিল্যাক্স করি ওইটাকে রিভার্স করার জন্যে নিউস্টিগমিনটা ইউজ করি। হ্যাঁ, যখন আমরা অপারেশন করি তখন কী করি, মাসেলটাকে রিল্যাক্স করে অপারেশন করি, তখন ওই মাসেলটাকে আবার আগের অবস্থায় ফিরে মাসেল টোনটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসার জন্যে হ্যাঁ আমরা হচ্ছে এইটা ইউজ করি, নিউস্টিগমিনটা ইউজ করি। আর মায়াস্থেনিয়া গ্রেভিসের মধ্যে ট্রিটমেন্টেও আমরা নিউস্টিগমিন ইউজ করি। তারপর হচ্ছে টিউবারকুলাইন পয়জনিং আমরা ইউজ করি। ঠিক আছে, আচ্ছা, পোস্ট অপারেটিভ অ্যাবডোমিনাল ডিস্টেনশন অথবা ইউরিনারি রিটেনশন এটাতে প্রিভেন্ট করার জন্য আমরা হচ্ছে নিউস্টিগমিনটা ইউজ করি। হ্যাঁ, তবে ওই যে অ্যানেস্থেটিক রিভার্সাল অ্যানেস্থেশিয়াটাকে আমরা যখন আমরা একটা মাসেল রিল্যাক্সেন্ট ইউজ করি সেটাকে রিভার্স করার জন্য আমরা নিউস্টিগমিনটা বেশি ইউজ করা হয়। ডিফাইন এনজাইম ইনডিউসার। এনজাইম ইনডিউসার মানে কি? দ্য ড্রাগ হুইচ potentiate or which enhance the metabolizing enzyme of another drug. একটা ড্রাগ যখন আরেকটা ড্রাগের মেটাবলিজমটা বাড়ায় বাই ইফেক্ট অফ মেটাবলিক এনজাইমের মেটাবলিজিং যে এনজাইমগুলো আছে ওই এনজাইমের অ্যাকশনটা বাড়ায় দেয় যখন আরেকটা ড্রাগের মেটাবলিজমটা বাড়ায় দেয়, ওটাকে আমরা বলি এনজাইম ইনডিউসার ড্রাগ। হ্যাঁ, আচ্ছা, এবং নেম সাম এনজাইম ইনডিউসার ড্রাগ, যে রিপাম্পিসিন আছে, ফেনাইটোইন আছে, ফেনোবারবিটন আছে, হ্যাঁ, তারপর হচ্ছে কার্বামাজেপিন আছে। এগুলা নেম ফ্যাক্টর রেসপন্সিবল ফর অ্যাবজর্পশন। এটা বইয়ের মধ্যে আছে কী কী ফ্যাক্টর আছে, যে ফার্স্ট হচ্ছে সলিবিলিটি আছে, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আছে, হ্যাঁ, তারপর হচ্ছে পিএইচের একটা ব্যাপার আছে, পিকে এর একটা ব্যাপার আছে, তারপর হচ্ছে মলিকুলার ওয়েট, মলিকুলার সাইজ, হ্যাঁ, বিভিন্ন ড্রাগের প্রেজেন্স অ্যাবসেন্স আছে, যেমন অ্যান্টাসিড। আর হচ্ছে যদি আমি একসাথে দিই, আয়রন একসাথে দিই তাহলে কী হবে, অ্যাবজর্পশনটা কমে যাবে। আবার ভ্যাসো কনস্ট্রিকশন যেমন অ্যাড্রিনালিন আর যদি লিডোকেন একসাথে দিই তাহলে কী হবে,
লোকাল অ্যানেস্থেসিয়া যে লিডোকেনটা দিলাম ওটার অ্যাকশনটা প্রলং হবে, ঠিক আছে। এরকম কিছু কথাবার্তা বইয়ের মধ্যে আছে। আর কিছু আছে তোমার ওই সারফেসের উপর ডিপেন্ড করে যে আমার অ্যাবডোমিনাল সারফেসটা কতটুক, তো যদি সারফেস বেশি হয় তাহলে অ্যাবজর্পশনটাও বেশি হবে, মানে বেশি বেশি অ্যাবজর্পশন হবে। আবার হচ্ছে গ্যাস্ট্রিক এমটিং যদি বেশি হয়, তাড়াতাড়ি হয়, তাহলেও তাড়াতাড়ি হলেও অ্যাবজর্পশনটা কী হবে, কমে যাবে, ঠিক আছে। আবার বেশি স্লোলি হলে অ্যাবজর্পশনটা কমে যাবে, মানে গ্যাস্ট্রিক এমটিংটা তো একদম নর্মালি যেরকম হওয়া দরকার। তারপরে কোনো যদি কোনো মানে কোনো ডিজিজ থাকে, যেমন ইনফ্লামেটরি বাউল ডিজিজ, কনস ডিজিজ বা আলসারেটিভ কলাইটিস, এইসব ডিজিজে অনেক সময় অ্যাবজর্পশনটা কমে যায়। এদের বইয়ের মধ্যে দেওয়া আছে, কিছু আছে তোমার বইয়ের মধ্যে সুন্দর করে দুটো প্যারা আছে, যে একটা হচ্ছে ফ্যাক্টর রিলেটেড টু দ্য ড্রাগ, ফ্যাক্টর রিলেটেড টু দ্য এরিয়া বা এনভায়রনমেন্ট। তারপর হচ্ছে ড্রাগ ইনফ্লুয়েন্সিং অ্যাবজর্পশন অফ অ্যানাদার ড্রাগ। এই যে ড্রাগ ইনফ্লুয়েন্সিং কথাটা দিয়ে তোমার এক্সাম্পলটা এদের শুনতে চায় যে লিডোকেন এবং অ্যাড্রিনালিনের কথাটা। আচ্ছা দেখো, লিডোকেন এবং অ্যাড্রিনালিন যদি আমি একসাথে দিই, তাহলে লিডোকেন হচ্ছে একটা লোকাল অ্যানেস্থেটিক আর অ্যাড্রিনালিন হচ্ছে একটা ভ্যাসোকনস্ট্রিক্টর। এখন আমার যদি একটা জায়গার সারফেস এরিয়া আমার যত কম হবে অ্যাবজর্পশন তত কম হবে, এবং অ্যাবজর্পশন যত কম হবে তার ডিউরেশন অফ অ্যাকশনটা তত বেশি হবে। এখানে অ্যাড্রিনালিন কী করে, ভ্যাসেলটাকে কনস্ট্রিক্ট করে সারফেস এরিয়াটা কমে যায়, তখন লিডোকেনের অ্যাকশনটা বাড়িয়ে যায়। লিডোকেন অনেকক্ষণ ধরে অ্যাকশন করতে পারে, ঠিক আছে। এবং লোকাল অ্যানেস্থেসিয়াতে আমরা এই কারণে দুটো একসাথে দিই, লিডোকেন এবং হচ্ছে অ্যাড্রিনালিন। আরেকটা যদি জিজ্ঞেস করো যে বিভিন্ন আয়রনের সাথে আমরা যদি বাইভ্যালেন্ট কোনো ক্যাটায়ন দিই, বা বাইভ্যালেন্ট ক্যাটায়ন যেগুলো আছে ক্যালসিয়াম অ্যান্টাসিড, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এরকম কিছু যদি আমি দিই, তাহলে কী করবে, ক্যাটায়নগুলো হচ্ছে আয়রনের অ্যাবজর্পশনটা কমায় দেয়। এরকম কিছু কিছু ড্রাগের নাম আছে, এক্সাম্পল আছে। তো ইফেক্ট অফ অ্যাসিডিক ড্রাগ ইন অ্যাসিডিক মিডিয়া, ইফেক্ট অফ অ্যাসিডিক ড্রাগ ইন অ্যালকালিন মিডিয়া। নর্মাল জিনিস, অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে দিলে কী হবে, আয়োনাইজেশন কম হবে। আয়োনাইজেশন কম হলে ড্রাগটা কম লিপিড সলিবল হবে, কম লিপিড সলিবল যদি হয় তাহলে ওইটা বেশি অ্যাবজর্পশন হবে, ঠিক আছে। আর অ্যাসিডিক ড্রাগ ইন অ্যালকালাইন মিডিয়া যদি আমি বলি, তাহলে কী হবে, উল্টাটা। অ্যাসিডিক ড্রাগ অ্যালকালাইন মিডিয়া হলে আয়োনাইজেশন বেশি হবে, এটা লেস লিপিড সলিবল হবে, লেস লিপিড সলিবল হলে এটা বেশি পরিমাণে অ্যাবজর্পশন হবে, ঠিক আছে। আরে অ্যাবজর্পশনটা কম হবে, লিপিড সলিবল আয়োনাইজেশন বেশি হবে, আয়োনাইজেশন বেশি হলে লিপিড সলিবিলিটি কমে যাবে, লিপিড সলিবিলিটি কমে গেলে অ্যাবজর্পশনটাও কমে যাবে। ইউজ অফ অ্যাসপিরিন, অ্যাসপিরিনের ইউজ কি, একটু আগে ওইটা এর আগের কোশ্চেনে ছিল, অ্যাসপিরিনের ইউজ আমি বলে আসছি। অ্যানাসাইডের মধ্যে যেগুলো আছে ওগুলোই, যে থ্রম্বোএম্বোলিক ডিসঅর্ডার ইউজ করি, মায়োকার্ডিয়াল ইনফেকশন ইউজ করি, তারপর হচ্ছে ইসকেমিক ট্রানজিট ইসকেমিক স্ট্রোক ইউজ করি, ঠিক আছে। তারপরে অ্যানজাইনা পেক্টোরিস ইউজ করতে পারি, এগুলাই। নেম সাম লুপ ডায়োটিক্স, লুপ ডায়োটিক্সের মধ্যে আছে কি, ওই যে ফ্লুসেমাইড বা ফিউরোসামাইড, হ্যাঁ, তারপর হচ্ছে টর্সেমাইড, বুমেটানাইড, ইথাক্রাইনিক অ্যাসিড, ঠিক আছে। তার মধ্যে ইথাক্রাইনিক অ্যাসিড ছাড়া বাকি যেগুলো আছে সবগুলো সালফোনাইড ড্রাগ, ঠিক আছে। মানে ওইগুলো হাইপার সেন্সিটিভিটি করতে পারে। কারো যদি সালফারের প্রতি হাইপার সেন্সিটিভিটি থাকে তাহলে ওই প্রথম তিনটা ড্রাগ, ইথাক্রাইনিক অ্যাসিড ছাড়া বাকিগুলো হচ্ছে কি সালফোনামাইড ডেরিভেটিভস, তো ওইখানে সালফার নিয়ে যদি কারোর হাইপার মানে থাকে, অ্যালার্জিক রিয়েকশন থাকে, ওইটা করতে পারে। রোল অফ এসি ইনহিবিটর ইন ন্যাপ প্রভৃতি অ্যান্ড রেনাল ফেলিওর। এসি ইনহিবিটর আসলে কী করে, এসি ইনহিবিটর হচ্ছে ন্যাপ প্রভৃতির মধ্যে, এসি ইনহিবিটরের কাজ হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওলটাকে ডাইলেট করে দেওয়া। হ্যাঁ, আমি একটু ফিগারটাকে দেখাই, দেখো এই সাপোজ, ঠিক আছে, এটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, ঠিক আছে, এটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন। এখন এসি ইনহিবিটর কী করে, এই জায়গাটার মধ্যে, হ্যাঁ, এই জায়গাটার মধ্যে হচ্ছে কাজ করবে অ্যাফারেন্ট আর্টারিওলে, হ্যাঁ, অ্যাফারেন্ট আর্টারিওলে কাজ করে কী করবে, এই জায়গাটাকে, আচ্ছা যেটা বলতে গেছিলাম যে এসি ইনহিবিটর কী করে, দেখো এসি ইনহিবিটর এটা হচ্ছে একটা কিডনির অ্যাফারেন্ট আর্টারিওল, এটা অ্যাফারেন্ট, এটা ইফারেন্ট, হ্যাঁ। কিডনি কী, এসি ইনহিবিটর কী করে, এটাকে ডাইলেট করে দেয়। এটাকে ডাইলেট করে দিলে ন্যাপ প্রভৃতিতে কী হয়, নর্মাল ন্যাপ প্রভৃতিতে দেওয়া যায় যে প্রোটিনিউরিয়া হওয়ার চান্স বেশি থাকে, ম্যাক্রোঅ্যালবুমিনেমিয়া বা ম্যাক্রোঅ্যালবুমিনিয়া হয়। তো এখানে কী করে, গ্লোমেরুলাস যে পোরগুলো আছে, পোরগুলো দিয়ে প্রোটিনগুলো বের হয়ে যায়। তো আমি যদি ইফারেন্ট আর্টারিওলটাকে ডাইলেট করে দিই, তাহলে গ্লোমেরুলাসের যে প্রেশারটা আছে, প্রেশারটা কমে যায়। এই প্রেশারটা কমে গেলে তখন এটা ডাইলেট করে দিলাম, তাহলে এখানে প্রেশারটা যদি কমে যায় তখন এন্ডোথেলিয়াল পোরগুলো দিয়ে প্রোটিন আর বের হতে পারে না।
প্রোটিন বের হতে না পারার কারণে প্রোটিনগুলো আবার এদিক দিয়ে অ্যাপারেন্ট আর্টারিয়াল দিয়ে বের হয়ে যায়, অর্থাৎ প্রোটিন ইউরিয়াটা প্রিভেন্ট হচ্ছে বা ম্যাক্রো অ্যালবুমিনিয়া থেকে মাইক্রো অ্যালবুমিনিয়া হচ্ছে না। আর রেনাল ফেলিউর যদি আমি দেই তাহলে কী করতে পারে, আর রেনাল ফেলিউর কী করে, ওই যে ব্রাডিকাইন লেভেলটা বাড়ায় দেয়, তখন ব্রাডিকাইন লেভেল কী করে এখানে তোমার হচ্ছে ব্রাডিকাইনের কাজ হচ্ছে ভ্যাসোডাইলেশন করে, এই যে ভ্যাসোডাইলেশন করবে তখন রেনাল ব্লাড ফ্লোটা বাড়বে, রেনাল ব্লাড ফ্লো বাড়লে জিএফআরটা বাড়বে, জিএফআর বাড়লে ইউরিনারি আউটপুটটাও বাড়বে। এই যে ইউরিনারি আউটপুটটা বাড়ালো তাহলে রেনাল ফেলিউর এটা ভালো একটা কাজ করতেছে যে রেনাল ব্লাড ফ্লো বাড়াই দিচ্ছে। রেনাল ফেলিউরে কী হয়, ইউরিনটা ঠিকমতো তৈরি হতে পারতেছে না, তাহলে এখানে আমি ইউরিনটা ঠিকমতো তৈরি করার জন্য কী করলাম, ব্রাডিকাইনের লেভেলটা বাড়াই দিলাম, হ্যাঁ ব্রাডিকাইন লেভেলটা বাড়াই দিলে তখন রেনাল ব্লাড ফ্লোটা বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তারপর নেমস আর এনজাইম ইনহিবিটর। অর্থাৎ এনজাইম ইনহিবিটর মানে কি, যারা হচ্ছে এনজাইমকে ইনহিবিট করে মেটাবলিজমটা কমায় দেয়। একটা ড্রাগ আর একটা ড্রাগের মেটাবলিজম কমায় দেয় বা ইনহিবিটিং দ্য এনজাইম, হ্যাঁ মেনলি P450 এনজাইমটাকে ইনহিবিট করে। এক্সাম্পল যদি দিই তাহলে কী আছে, কর্টিকোস্টেরয়েড আছে, মেট্রোনিডাজল, সালফোনামাইড, সিমেট্রিডিন, অ্যালোপিউরানল, কিটোকোনাজল, কুইনিন, এরিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন, ক্লোরামফেনিকল, হ্যাঁ অনেকগুলো আছে বইয়ের মধ্যে, জাস্ট দেখে নিবা। রুটস অফ ড্রাগ এক্সক্রিশন, ড্রাগ এক্সক্রিশনের জন্য অনেক রুটস আছে, হ্যাঁ তো ম্যাডাম বিশেষ করে যেটা জিজ্ঞাসা ব্রেস্টের মাধ্যমে এবং সোয়েট, স্যালাইভা, এগুলো মানে আমরা তো নর্মালি জানি যে কি কিডনির মাধ্যমে বের হয়, হ্যাঁ মানে ইউরিনের মাধ্যমে বের হয় বা ফিসেসের মাধ্যমে বের হয়, বাট এক্সেপশনাল যেগুলো আছে এগুলো ম্যাডাম শুনতে চাই যে ব্রেস্টের মাধ্যমে কোনগুলো বের হয়, তারপর হচ্ছে সোয়েটের মাধ্যমে কোনটা, স্যালাইভার মাধ্যমে কোনটা। তাহলে ম্যাক্সিমাম ড্রাগ কিন্তু বের হতেছে ইউরিনের মাধ্যমে। তাহলে এক্সেপশনাল কী আছে, যেমন ফিকাল রুটে যেগুলো বাড়ে বা বাইলের মাধ্যমে, বাইল এক্সক্রিশন বা লিভার থেকে বাইলের মাধ্যমে হচ্ছে কি ইন্টেস্টাইনাইজার, সেখান থেকে যেগুলো বের হয় এগুলো কি ওসিপি, এরিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন, হ্যাঁ এমপিসিলিন, রিপাম্পিসিন, এগুলো। স্যালাইভা এবং সোয়েটের মাধ্যমে রিপাম্পিসিন, মেট্রোনিডাজল, স্যালাইভা এবং সোয়েটের মাধ্যমে বের হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে লাংসের মাধ্যমে ইনহেলড যে অ্যানাস্থেটিকগুলো আছে, হ্যালোথেন, নাইট্রিক অক্সাইড, এগুলো। আচ্ছা তারপরে হচ্ছে আর্সেনিক নেইল বা হেয়ারের মধ্যে ডিস্ট্রিবিউশন বেশি হয়, ওইখানে দিয়ে এগুলো মূলত এক্সক্রিশন হয়। আচ্ছা কিছু আছে ব্রেস্ট মিল্কের মাধ্যমে বাইরে হয়, যেমন হচ্ছে সিরিটিভগুলো, এগুলো আমরা কিন্তু ইয়াকে দিতে চাই না, মানে ল্যাকটেটিং মাদারকে, কারণ ওই ব্রেস্টের মাধ্যমে বাচ্চার মধ্যে যায়, তাহলে বাচ্চা সারাদিন ঘুমায়। ঠিক আছে, সিরিটিভগুলো আমাদের ল্যাকটেটিং মাদারকে অ্যাভয়েড করতে হয়। কী কী ড্রাগ তাহলে বোঝা যাইতেছে সিরিটিভ কী কী আছে, বারবিচুরেট, বেনজোডাইজেপিন, হ্যাঁ এগুলো। আবার এন্টি ক্যান্সার ড্রাগ, এমপিটামিন, এগুলো আছে যেগুলো ব্রেস্টের মাধ্যমে বের হয়। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনটা হচ্ছে কি ইউজেস অফ জিটিএন আমরা কোথায় ইউজ করি, অ্যানজাইনা পেক্টোরিস। ফার্স্ট কথা হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিসে আমরা মূলত জিটিএন ইউজ করি। আচ্ছা তারপর আরও কিছু ইউজ আছে, সেগুলো ফার্স্ট তো বললাম এই যে ট্রিটমেন্ট আর প্রোফাইল্যাক্সিস অফ ইসকেমিক হার্ট ডিজিজ, হ্যাঁ তারপর হাইপার টেনশন উইথ ইসকেমিক হার্ট ডিজিজ, তারপরে একিউট করোনারি সিনড্রোম, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, হ্যাঁ মানে যেগুলার কারণে অ্যানজাইনা হতে পারে, হ্যাঁ ওই জিনিসগুলোকে প্রিভেন্ট করার জন্য বা ওই জিনিসগুলোতে আমরা এই জিটিএনটা দিয়ে থাকি। আচ্ছা এর মেকানিজম কী বলছে, মেকানিজম একদম ইজি। এটা কী করে, এটা হচ্ছে জিটিএন মানে কি গ্লিসারল ট্রাইনাইট্রেট। তো আমাদের মেন কাজ হচ্ছে জিটিএন থেকে নাইট্রিক অক্সাইড তৈরি করা, কারণ নাইট্রিক অক্সাইডে ভ্যাসোডাইলেশন করবে এবং যেটা আমার দরকার। তাহলে দেখো এই জিটিএনটাকে আমরা ফার্স্টে গ্লুটাথিয়ন এস ট্রান্সফারেজ এনজাইমের মাধ্যমে অথবা অ্যালডিহাইড রিডাকটেজ এনজাইমের মাধ্যমে ডিনাইট্রেট করি। ডিনাইট্রেট করার পর এখান থেকে যে নাইট্রেট আয়ন আছে এটাকে আমরা ফ্রি করে ফেলি, তখন ওই নাইট্রেট আয়ন নাইট্রিক অক্সাইডে কনভার্ট হয় এবং ওই নাইট্রিক অক্সাইড হচ্ছে কি গুয়ানাইল সাইক্লেজ এনজাইমটাকে স্টিমুলেশন দেয়। এই গুয়ানাইল সাইক্লেজ এনজাইম কী করে, সাইক্লিক জিএমপির প্রোডাকশনটা বাড়ায় দেয়। এখন এই সাইক্লিক জিএমপি হচ্ছে ডিরেক্টলি এমএলসি ফসফেট মানে এমএলসি কাইনেজ যে এনজাইমটা আছে ওইটাকে ইনহিবিট করে, যার কারণে এমএলসি ফসফেট থেকে এমএলসিতে রূপান্তর হয়ে যায়, অথবা এমএলসি ফসফেট মানে অ্যাক্টিভ হতে পারে না, কারণ এমএলসি মানে মায়োসিন লেট চেইন ফসফেট যদি না তৈরি হয়, হ্যাঁ অর্থাৎ মায়োসিন লাইট চেইন এটা যদি অ্যাক্টিভেট হয়ে মায়োসিন লাইট চেইন ফসফেট তৈরি করতে না পারে, তাহলে কিন্তু অ্যাক্টিং মায়োসিন কাপলিং কখনো হবে না। আর অ্যাক্টিং মায়োসিন কাপলিং না হলে কন্ট্রাকশন হবে না, কন্ট্রাকশন না হলে ভাস্কুলার স্মুথ মাসেলগুলা বলে রিল্যাক্স হয়ে যাবে। তো আমার তো কাজই এটা, এখানে নাইট্রিক অক্সাইড ঠিক এটাই করে।
যে সাইক্লিক জিএমপিটা বাড়ায় দেওয়ার কারণে এমএলসিটা অ্যাক্টিভেট হয়, এমএলসি ফসফেট হয় না, অথবা যে এমএলসি ফসফেট ছিল ওইটা আবার এমএলসিতে কনভার্ট হয়ে যায়। হওয়ার পরে অ্যাক্টিন মাসিন কাপলিং হয় না হওয়ার কারণে দেখা যায় কি ভাস্কুলার স্মুথ মাসেলগুলো রিল্যাক্স করে। এখন রিল্যাক্স করলে দেখো যদি ভেনগুলো রিল্যাক্স করে, যেটা আমরা ভ্যানোডাইলেশন, তাহলে প্রিলোড কমলে ইন্ট্রাভেন্ট্রিকুলার প্রেশারটা কমে যায়। ইন্ট্রাভেন্ট্রিকুলার প্রেশার যদি কমে তাহলে কি হয়, অক্সিজেনের কনজামশানটাও কমে, যার ফলে অ্যানজাইনা থেকে রিলিফ পাওয়া যায়। ঠিক আছে, অক্সিজেন কম লাগে, কার্ডিয়াক ওয়ার্কলোডটা কমে গেল। আর যদি আর্টারিয়াল ডাইলেশন করি তাহলে কি হয়, তাহলে রেজিস্ট্যান্সটা কমে যায়। যখন আর্টারিয়াল রেজিস্ট্যান্সটা কমে যায় তখন ইন্টারভেন্ট্রিকুলার প্রেশারটা কমে যায়। এটা বেশি জোরে পাম্প করা লাগে না, ঠিক আছে, আর্টারি দিয়ে ব্লাড বের করার জন্য। তো ওই ক্ষেত্রে কি হয়, অক্সিজেন তাহলে যদি হার্টের কাজ করার ক্ষমতা কমে যায় তাহলে অক্সিজেন কম হলেও চলে, অর্থাৎ অক্সিজেনের কনজামশানটাও কমাই দিতেছে। যতটুকু অক্সিজেন দরকার তার থেকে কমাই দিলে কী হবে, আলটিমেটলি অ্যানজাইনা থেকে রিলিফ পাওয়া যায়। অ্যানজাইনা হয় কেন? অ্যানজাইনা হয় যদি হার্ট যে অনুসারে কাজ করতে চাইছে ওই অনুসারে নিউট্রিশন যখন পায় না তখনই অ্যানজাইনা ডেভেলপ করে। আর নিউট্রিশন দেয় কে? ব্লাডের মধ্যে অক্সিজেন নিউট্রিশনটা দেয়। ঠিক আছে, আমার এটা মানতে হবে যে আমার অ্যানজাইনা রিলিভ করতে হলে আমার অক্সিজেনের ডিমান্ডটা বাড়াইতে হবে এক, অথবা কার্ডিয়াক ওয়ার্কলোডটা কমাই অক্সিজেনের ডিমান্ডটা কমাইতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে অক্সিজেনের সাপ্লাই বাড়াইতে হবে, নাহলে অক্সিজেনের ডিমান্ডটা কমাইতে হবে। যে কোনো যদি আমার সাপ্লাই বাড়া পসিবল না তাহলে আমার ডিমান্ড কমায় কাজ করতে হবে। আরেকটা হচ্ছে ওই যে আরেকটা হচ্ছে যদি আমি সাপ্লাই বাড়াতে চাইলে কী করতে হবে, তাহলে এটাও সে করতেছে, করোনারি আর্টারিটাকে ডাইলেট করে দিতেছে। তাহলে করোনারি আর্টারি যদি ডাইলেট হয় তাহলে ব্লাড ফ্লো বাড়বে, অক্সিজেন সাপ্লাইটাও বাড়বে। তার মানে দেখো এখানে দুটা কাজ করতেছে, একটা হচ্ছে অক্সিজেনের ডিমান্ডটা কমাই দিতেছে, হ্যাঁ, প্রিলোড কমায় আফটার লোড কমাইয়া, আরেকটা হচ্ছে করোনারি ভেসেলটাকে ডাইলেট করে অক্সিজেন সাপ্লাইটা বাড়াই দিতেছে। এবং আমার এটাই দরকার, হয় অক্সিজেন সাপ্লাই বাড়াবো নাহলে অক্সিজেন ডিমান্ড কমাবো। শেষ। অ্যাডভার্স ইফেক্ট অফ জিটিএন। অ্যাডভার্স ইফেক্ট কি? এটার সবচেয়ে বড় খারাপ জিনিস হচ্ছে এটা পোস্টারাল হাইপোটেনশন করতে পারে, যেহেতু ভেসেল বেশি ডাইলেট করা লাগে। ঠিক আছে, পোস্টারাল হাইপোটেনশন রিফ্লেক্সটা আগে তো থাই, আর সিভিয়ার হেডেক করে, হ্যাঁ, থ্রবিং লাইক হেডেক করে। ঠিক আছে, কারণ আমরা জানি সেরেব্রাল ভেসেল যখন ডাইলেট হয় তখন কি হয়, ভেসেলের সারাউন্ডিংয়ের যে পেন সেন্সিটিভ টিস্যুগুলো আছে এগুলি স্টিমুলেশন হয়, পোস্টাগ্যান রিলিজ করা শুরু করে, তখনই পেন শুরু হয় এবং থ্রবিং টাইপ হেডেক হয়। আর আরেকটা সমস্যা হচ্ছে এটা ফ্লাশিং অফ ফেস, যেহেতু আমাদের ফেসিয়াল মাসেলগুলো আছে এগুলোকে ডাইলেট করে ফেলে, তাহলে কী হয়, ফ্লাশিং অফ ফেস, অর্থাৎ লজ্জায় লাল যে ব্যাপারটা বলে যে লজ্জায় লাল হয়ে গেছে ওইরকম ব্যাপারটা হয়। আর যেহেতু নাইট্রেট জাতীয় ফুড যদি আমরা খাই তাহলে আমাদের নাইট্রেট হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমার একটা রিস্ক ফ্যাক্টর, তাহলে কার্সিনোজেনেসিস হওয়ার একটা চান্স থাকে, আর নাইট্রেট টলারেন্স ডেভেলপ করতে পারে। তবে আমরা বেশিরভাগ জিটিএনটা কিন্তু সাবলিঙ্গুয়ালি দিই, সো অ্যাডভার্স ইফেক্ট হওয়ার চান্স অনেক কম। আচ্ছা, হাউ উই প্রিভেন্ট দ্য নাইট্রেট টলারেন্স। নাইট্রেট টলারেন্সে কীভাবে প্রিভেন্ট করবো? নাইট্রেট টলারেন্সে প্রিভেন্ট করার জন্যে আমাদের নর্মালি কিন্তু আমরা নাইট্রেট যে ড্রাগটা আছে, আচ্ছা, নর্মালি যখন টলারেন্স ডেভেলপ করে তখন হচ্ছে আমরা এমনিতে নাইট্রেট জিটিএনটা আমরা রাত্রে দিই না, কারণ রাত্রে দিলে এটা 24 ঘন্টা যে ইফেক্টটা পাওয়া যায় না। তো আমরা এক্ষেত্রে জিটিএনটা দিয়ে হচ্ছে সকালবেলা, আর রাত্রের বেলাতে এমনিতে আমাদের অক্সিজেন ডিমান্ড কমই থাকে। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে অক্সিজেন ডিমান্ড কম থাকার কারণে আমাদের না দিলেও চলে। কিন্তু যখন কোনো কারণে নাইট্রেট টলারেন্স ডেভেলপ করে তখন আমার কী করা লাগে, তখন আমার একটা ইন্টারভাল রাখা লাগে, নাইট্রেট ফ্রি ইন্টারভাল রাখা লাগে। হ্যাঁ, তো এটা 10 থেকে 12 ঘন্টা রাখলেই ভালো। তো ওই ক্ষেত্রে আমরা কী করি, ওই ক্ষেত্রে আমরা হচ্ছে তাহলে কী হলো যে নাইট্রেট টলারেন্সটা প্রিভেন্ট করার জন্য আমরা হচ্ছে ড্রাগটা রাতের বেলা দিব। হ্যাঁ, আচ্ছা, হুইচ অ্যানজাইনাল ড্রাগ ইজ নট প্রেসক্রাইব এট নাইট। দেখো নর্মালি আমরা হচ্ছে যে জিটিএনটা আছে এটা আমরা রাত্রে প্রেসক্রাইব করবো না, কখনোই না। কারণ রাত্রে প্রেসক্রাইব করলে এটা 24 ঘন্টা যে অ্যানজাইনাল ইফেক্ট আছে ওই ইফেক্টটা পাওয়া যায় না। ঠিক আছে, তো আমরা এই ড্রাগটা দিই না রাতের বেলা। বাট যদি টলারেন্স ডেভেলপ করে তাহলে আমরা কিন্তু অ্যানজাইনাল ড্রাগ এই জিটিএনটাই রাত্রেবেলা দেওয়া লাগে। তাহলে নর্মালি যেটা বললাম আর কি, যে অ্যান্জাইনাল ড্রাগের মধ্যে যেটা আছে ওটা হচ্ছে কি জিটিএন বা আইসোসরবেট ডাইনাইট্রেট, এগুলো কী করতে হবে, সকালে দিতে হবে এবং এর পরের দিন সকালে দিতে হবে। মানে যদি দিব তার সকাল থেকে শুরু করে 24 ঘন্টা পর আবার সকাল, তাহলে আমরা 24 ঘন্টা ইফেক্টটা পাই আর কি। হ্যাঁ, আচ্ছা, ডিফাইন ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এবং জিরো অর্ডার কাইনেটিক্স। ফার্স্ট অর্ডার কাইনেটিক্স মানে কি? তাহলে যদি আমরা ফার্স্ট অর্ডার কাইনেটিক্সটা বলি, ফার্স্ট অর্ডার কাইনেটিক্সটা কি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফ্র্যাকশন অফ ড্রাগ
পার ইউনিট অফ টাইম আন্ডার দ্য ফার্মাকোকাইনেটিক প্রসেস স্পেশালি ইন বায়োট্রান্সফরমেশন অ্যান্ড এক্সক্রিশন। মেন কথা হচ্ছে যে আমি যদি একটা ড্রাগ দিই তাহলে এটার যে পার্সেন্টেজে